আচ্ছা, আমি যে জিনিসটা আপনাদেরকে গত ক্লাসে পড়ছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি জানতে চাচ্ছি আর কি। এই ম্যাথটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এবং আমি আপনাদেরকে যে একটা ম্যাথ আপলোড করছি সিমিলার একটা ম্যাথ, এই দুটো ম্যাথ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে পারে। যদি কারো কোনো ইনকোয়ারি না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। আচ্ছা, কারো কোনো ইনকোয়ারি নাই, ওকে ঠিক আছে। আমি ধরে নিলাম যে আপনারা ম্যাথটা স্যার, পারবেন। জি যেহেতু আমাদের নেক্সট ফ্রাইডে লাস্ট ক্লাস, আশা করব আমরা যে যার প্রবলেম গুলো লাস্ট ক্লাসে অবশ্যই স্যারের কাছে শেয়ার করব। আর আজকে স্যার আপনি নিজের মতো করে আমাদেরকে যতটুকু পারেন আপনার নিজের যেটুকু আমাদের জন্য নিয়ে আসছেন ওইটাই আমাকে দিয়ে যান। আজকের ক্লাস কিন্তু শেষ না, আজকের থ্যাংক ইউ ক্লাসও স্যার। শেষ করব না। জি স্যার। এবং হচ্ছে কালকের ক্লাসও কিন্তু শেষ হবে না। আমি হচ্ছে শুক্রবার এবং শনিবারে দুইটা উইক আছে। তো শুক্রবার হচ্ছে আপনাদের পুরো ওভারভিউ ক্লাস থাকবে, সাজেশন থাকবে। শনিবার হচ্ছে আপনাদের টোটাল ওভারভিউ যেগুলোর উপর দিব সেগুলোর উপরে শনিবার একটা পরীক্ষা নেব, যাতে করে আপনারা একদমই মানে পরীক্ষার জন্য একদম প্রিপেয়ার হন। মানে শনিবারের পরীক্ষা হবে একদম ওভারঅল সবকিছুর উপরে, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে পড়াবো সেইভাবে যদি আমি আপনাদের যখন আমি আপনাদেরকে পড়াবো তখন আচ্ছা স্যার শনিবার তো একদম এক্সাম কাছাকাছি একটা ডেট, আমার মনে হয় ওই ডেট পর্যন্ত না গেলে হয় না স্যার। না, পর্যন্ত যেতে হবে হচ্ছে এটার কারণ হচ্ছে শনিবার পর্যন্ত হচ্ছে আপনাদের মানে হচ্ছে মানে যেহেতু আমাদের ভার্সিটির থেকে একটা মানে হচ্ছে ওই পর্যন্তই আমাদেরকে আসলে পরীক্ষা পর্যন্ত যেতে হবে আর কি, ক্লাস নিতে হবে। কারণ হচ্ছে ওই পর্যন্ত তো আপনাদের ক্লাস অবশ্যই আছে। সো এরপরে তো আপনাদের আমার ক্লাস হচ্ছে তারপরে কত পরীক্ষা তো আপনাদের 9 তারিখ। তো বৃহস্পতিবার শনিবার কিবার পরে? শনিবার 6 তারিখ স্যার। আচ্ছা, 6 তারিখ পরে তাহলে 6 তারিখ, তার মানে হচ্ছে আরো প্রায় 3 দিন, 2 দিন। সো এই জন্য আমি বৃহস্পতিবার এই জন্য নিচ্ছি কারণ শুক্রবার তো আমি আপনাদেরকে ওভারভিউ দিবই। আবার হচ্ছে শনিবারে আমি কেন আপনাদের ক্লাস নেব সেটা হচ্ছে যে আপনারা যাতে পরীক্ষা ভালো করেন। ভালো করার জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা টাস্ক দিতে হবে। সেই টাস্কটা হচ্ছে সবাই যে কটা মডিউল অর্থাৎ আমি যে আপনাদের যে প্রোভাইড করবো যেটা প্রোভাইড করবে সেটা যেন সবাই পড়ে শনিবারে যেন পরীক্ষা অ্যাটেন্ড করে। এতে করে আপনারা পরীক্ষার দিন যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। ওকে ঠিক আছে। আজকে যেটা পড়ানোর কথা ছিল সেটা হচ্ছে যে এক্সাম্পল অফ রেটিং অফ দা, এটা হচ্ছে 145 কেবির একটা সার্কিট ব্রেকার। তো সাধারণত আপনি যদি বাজারের থেকে একটা সার্কিট ব্রেকার কিনেন তাহলে সার্কিট ব্রেকারের উপরে এরকম রেটিং গুলো পাবেন। এই রেটিং গুলো এখানে বলছে আর কি। এটা ততটা ইম্পর্টেন্ট না, এটা আমরা জানি বুঝি, আমরা সার্কিট ব্রেকার দেখলে সার্কিট ব্রেকার গায়ের মধ্যে কি কি লেখা থাকবে এটা আমরা দেখে বুঝতে পারবো। সেই জিনিসগুলো এক্সাম্পল হিসেবে বলছে, একটা সার্কিট ব্রেকারের রেটিং হিসেবে গায়ের মধ্যে এই জিনিসগুলো লেখা থাকে। এটা ততটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মডিউলের, আর এটা একটা ইম্পর্টেন্ট যে মেরিটস অফ এবি সার্কিট ব্রেকার। মেরিট মানে কি বলতে পারবেন কেউ, এনিওয়ান? হোয়াট ইজ দ্য মিনস অফ মেরিট? মেরিট কি স্যার আমরা যে মেধা তালিকার যে মেরিটস গুলো বলি ওইখানে এটা বুঝেছে না, এটা ইলেকট্রনিক্স জাতীয় কোনো মেরিটস বুঝেছে? না, এটা এটা মেরিট হচ্ছে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অফ এবি সার্কিট ব্রেকার। এবি সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ মানে হচ্ছে মেরিটস। এই জন্য দেখবেন কোশ্চেনে মাঝে মধ্যে দেখবেন এরকম নাম লেখা থাকে, অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ না লেখা থেকে থাকে হচ্ছে মেরিট ডিমেরিটস। তো আগে থেকেও বলে দিলাম যে অনেক সময় কোশ্চেন দেখবেন যে মেরিট ডিমেরিট লেখা থাকে, কনফিউজ হওয়ার কারণ নাই। কারণ মেরিট মানে হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিমেরিট মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, যদি পরীক্ষা আসে যে ডিসক্রাইব দ্য মেরিটস অফ এবি সার্কিট ব্রেকার, তাহলে এখান থেকে যে 12টা কোশ্চেন আছে, 12টা পর্যন্ত আছে, 12টার মধ্যে আপনার গোছায় যে কয়টা আপনার সহজ মনে হয় সে কয়টা আপনি লিখবেন। যেমন আমি এখানে আপনাদেরকে কিছু সাজেস্ট করতে পারি। যেমন এখানে যদি আমি বলি যে যেগুলো ইজি ইজি সেগুলো আপনি লিখতে পারেন, অর্থাৎ যেগুলো কমন সবাই মনে করেন যে কমন মানে হচ্ছে যেগুলো হচ্ছে একটা সার্কিট ব্রেকারের জন্য জানা প্রয়োজন সেগুলো আপনি সাজেস্ট লিখতে পারেন। যেমন কি বলছে, এয়ার হুইচ ইজ ফ্রি অফ কস্ট, মানে কি এয়ার হচ্ছে কস্ট থেকে ফ্রি, ক্যান বি ইউজড অ্যাজ হাই প্রেসার। যেটা আমরা হাই প্রেসারে যে এয়ারটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রি। আমরা জানি এয়ার তো স্বাভাবিক আমাদের পরিবেশের মধ্যে এমনি অস্বস্ত্র। তো এটা লিখতে পারেন আপনারা যে এয়ার হুইচ ইজ ফ্রি অফ কস্ট, যেটা কস্টের থেকে ফ্রি, ক্যান বি ইউজড যেটা আমরা ব্যবহার করতে পারি, এট হাই প্রেসার যেটা হাই প্রেসারে ব্যবহার করা হয়।
তারপর কি বলছে, রিলায়েবল অপারেশন, মানে কি তার যে অপারেশন সেটা হচ্ছে রিলায়েবল ডিউ টু এক্সটার্নাল সোর্স অফ এক্সটিংগুইশ এনার্জি, মানে কি এক্সটিংগুইশ এনার্জির যে এক্সটার্নাল যে সোর্স, সেই সোর্সের কারণে এই অপারেশনটা, অর্থাৎ এই যে এবি সার্কিট ব্রেকার অপারেশনটা হচ্ছে রিলায়েবল, মানে হচ্ছে এটাকে রিলায়েবলের বাংলা হচ্ছে যে এটা হচ্ছে ধরেন যে স্থিতিশীল, এরকম একটা কথা বলা হয়, রিলায়েবল বলা হয়। আমরা বলি না যে সিস্টেম ইজ রিলায়েবল, মানে সিস্টেমটা হচ্ছে এখন রিলায়েবল মানে বিশ্বস্ত। হ্যাঁ, বিশ্বস্ত বলতে পারেন, অথবা স্থিতিশীল, মানে সে একটা ইয়ার মধ্যেই আছে, সবসময় একই কন্ডিশনের মধ্যে থাকে আর কি। সো এটা দিতে পারেন। তারপর হচ্ছে 3 নাম্বারটাও ইউজ করতে পারেন, এয়ার ইজ ফ্রি ফ্রম ডিকম্পোজিশন, মানে এয়ার হচ্ছে ডিকম্পোজিশন থেকে ফ্রি, এটা দিতে পারেন। তারপর হচ্ছে এয়ার ইজ ক্লিন এন্ড হচ্ছে নন ইনফ্লেবল। নন ইনফ্লেবল মানে কি বলতে পারেন? মানে অগ্নি না, মানে যেটা হচ্ছে ধরেন যে কোনো কিছুতে অল্পতে আগুন ধরে যায়, এটা না। তো এয়ার ইজ হচ্ছে ক্লিন এন্ড হচ্ছে নন ইনফ্লেবল। তারপর হচ্ছে কি ফ্রি অ্যাভেলেবল অফ এয়ার এনিহোয়ার, আমরা জানি যে যে কোনো জায়গায় তো আমাদের বাতাস বা আমরা এয়ার পেয়ে থাকি। ফ্রেশ মিডিয়াম ইজ ইউজড এভরি টাইম, বলছে কি ফ্রেশ মিডিয়াম ইউজ করা হয় সবসময়, এই এবি সার্কিট ব্রেকারে ফ্রেশ মিডিয়ামটা সবসময় ইউজ করা হয়। এই 6 নাম্বার পর্যন্ত ইউজ করতে পারেন। তারপর দিতে পারেন হচ্ছে 7 নাম্বারটা না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে 9 নাম্বার দিতে পারেন যে হাই স্পিড, যেটা হচ্ছে হাই স্পিড এটার অপারেশনটা হচ্ছে হাই স্পিড, এবং ইট ইজ ইজি টু ইনকর্পোরেট দ্য র্যাপিড অটো রিলিজিং ফ্যাসিলিটি, এটা দিতে পারেন। তার মানে 1 থেকে 6 পর্যন্ত ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনারা 9 এবং 10 দিতে পারেন। 11 আর 12 বেটার স্টেবিলিটি ফর দ্য র্যাপিড অপারেশন না দিলেও চলবে। লেস মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড কম্পেয়ার টু দ্য অয়েল সার্কিট ব্রেকার, এটা দিতে পারেন। তার মানে হচ্ছে কয়টা হয়, 1 2 3 4 5, এখানে 6টা আছে, 7টা, তারপর হচ্ছে 8টা 9টা, এই 9টা দিতে পারেন। লেস মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড কম্পেয়ার টু দ্য অয়েল সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে বেটার স্টেবিলিটি ফর দ্য র্যাপিড অপারেশন, অর্থাৎ পুনরায় অপারেশনের জন্য বা র্যাপিড অপারেশনের জন্য এটা হচ্ছে বেটার স্টেবিলিটি। এই কয়টা আপনারা ইউজ করতে পারবেন, একবার পড়লে আপনারা বুঝে যাবেন যে আসলে এই মেরিটস অফ এবি সার্কিট ব্রেকারের সুবিধাটা আসলে কি। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে যতগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টেরই কিন্তু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টু মেইনটেইন আ কম্প্রেসড এয়ার, তার মানে এয়ারটা যে কম্প্রেস করতে হয় সেটা একটা মেইনটেইন আপনাকে করতে হবে। তারপর কি বলছে, লিকেজ ফ্রম দা কম্প্রেস এয়ার সিস্টেম, তার মানে কি লিকেজ হয়ে যেতে পারে, কম্প্রেস এয়ার সিস্টেম লিকেজ হতে পারে। আর একটা হচ্ছে কারেন্ট চপিং, তার একটা প্রবলেম। আর একটা হচ্ছে ভেরি নয়েজ, মানে নয়েজি হচ্ছে, অর্থাৎ এই সার্কিট ব্রেকার এবি সার্কিট ব্রেকারে নয়েজটা একটু বেশি। তার মানে ডিসঅ্যাডভান্টেজ কয়টা, 4টা। কি 4টা জিনিস? টু মেইনটেইন আ কম্প্রেস এয়ার, সেটাকে আপনাকে কম্প্রেস এয়ার মেইনটেইন করতে হবে, আবার কম্প্রেস এয়ার সিস্টেম লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, কারেন্ট চপিং, আর একটা হচ্ছে ভেরি নয়েজ। এখন আমি যদি আপনাকে শর্টকাট করে বলি যে মেরিট অফ দ্য এবি সার্কিট ব্রেকার, তাহলে আপনি কি লিখবেন? প্রথম কথা হচ্ছে, ফার্স্ট কথা যে অ্যাডভান্টেজ যদি আমি বলি যে অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজটা কি, আপনি প্রথম বলতে পারেন যে সার্কিট এয়ার সব জায়গায় ফ্রি। ওকে, এয়ার হচ্ছে ফ্রি অফ কস্ট বলতে পারেন, এবং এটা হাই প্রেসার ইউজ করা হয়। প্রথম কথা হচ্ছে এটা যে এয়ার হচ্ছে মানে একদম ফ্রি অফ কস্ট, প্রথম কথা এটা লিখতে পারেন, এয়ার হচ্ছে ফ্রি অফ কস্ট। রিলায়েবল অপারেশন, তারপর হচ্ছে এয়ার ইজ ফ্রি ফ্রম ডিকম্পোজিশন, ইজ ক্লিন এন্ড হচ্ছে নন ইনফ্লেবল। আচ্ছা একটু আচ্ছা, তাহলে কি বললাম যে এয়ার হচ্ছে ফ্রি অফ কস্ট, রিলায়েবল অপারেশন, এয়ার ইজ ফ্রি ফ্রম ডিকম্পোজিশন, এয়ার ইজ ক্লিন এন্ড নন ইনফ্লেবল, ফ্রি অ্যাভেলেবল অফ এয়ার এনিহোয়ার, যে কোনো জায়গায় এয়ার পাবেন, ফ্রেশ মিডিয়াম ইজ ইউজড এভরি টাইম এবি সার্কিট ব্রেকারে। তারপর হচ্ছে স্পিডটাও খুব বেশি, খুব ভালো, তার অর্থাৎ সে খুব ফাস্টলি কাজ করে, ইজ এনাফ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি, আর দুইটা দিতে পারেন হচ্ছে লেস মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড কম্পেয়ার টু দা ওয়েল সার্কিট ব্রেকার, মানে আপনি যদি ওয়েল সার্কিট ব্রেকারের সাথে যদি তার মেইনটেনেন্সের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এবি সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সটা কম দরকার, আর ওয়েল সার্কিট ব্রেকারে একটু বেশি দরকার। আর হচ্ছে বেটার স্টেবিলিটি ফর দা র্যাপিড অপারেশন। ওকে, এই কয়টা যদি আপনি দেন তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, আপনাকে সবসময় কম্প্রেস এয়ারটা মেইনটেইন করতে হবে, কম্প্রেস এয়ার সিস্টেম যে কোনো সময় লিকেজ হতে পারে, কারেন্ট চপিং, ভেরি নয়েজ। ওকে,
এনাফ। এই পর্যন্ত যদি পরীক্ষা আসে তাহলে এই পর্যন্ত লিখলে আপনাদের জন্য যথেষ্ট। ওকে, এবার আসেন হচ্ছে অ্যাডভান্টেজ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস। সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস যেটা হচ্ছে এইখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাডভান্টেজ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস। আচ্ছা দেখেন, সালফার হেক্সাফ্লোরাইডের জন্য আপনারা যদি আমি আপনাদেরকে একটু শর্ট করে যদি একটু বলে দিই তাহলে বিষয়টা এভাবে লিখবেন যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস being higher than any other medium like oil and হচ্ছে এয়ার, দ্যাটস এনাফ। অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ সেটা হচ্ছে হায়ার দেন, কার থেকে হায়ার হবে, আদার যে মিডিয়াম গুলো আছে লাইক অয়েল এবং এয়ার। অয়েল এবং এয়ারের যে মিডিয়াম গুলো আছে তার থেকে কি হবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ সালফার হেক্সাফ্লোরাইডের অনেক বেশি। এটা ছিল না তো, অন্য তোমার কাছে ছিল। আসাদুল ইসলাম, আপনার মাইক্রোফোনটা একটু ওকে। তাহলে দেখেন কি বললাম যে অ্যাডভান্টেজ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস। তাহলে যদি পরীক্ষা আসে যে রাইট ডাউন দ্য মেরিটস অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস, প্রথম কথা হচ্ছে আপনি এটা বলবেন যে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা স্ট্রং। সোজা কথা হচ্ছে এটা যে হায়ার দেন অন্যান্য মিডিয়াম যেমন অয়েল এয়ার এগুলোর থেকে কি হবে, সালফার হেক্সাফ্লোরাইডের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ সেটা হচ্ছে স্ট্রং। দ্যাটস এনাফ। ওকে, তারপর সালফার হেক্সাফ্লোরাইড ইজ নন ইনফ্লামেবল এন্ড হচ্ছে কেমিক্যালি স্টেবল। এতটুকু বললেই হবে যে সালফার হেক্সাফ্লোরাইড ইজ নন ইনফ্লামেবল এন্ড হচ্ছে কেমিক্যালি স্টেবল। Decomposed products are not explosive, hence there is no danger of fire and explosive। অর্থাৎ এখানে ওই এই কথাটুকু আপনি এটা দিতে পারেন, মাঝখানে যদি আমি ডিকম্পোজ প্রোডাক্ট আর নট এক্সপ্লোসিভ এটা যদি বাদ দেন তাহলে আপনি এটা দিতে পারেন যে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইজ নন ইনফ্লামেবল এন্ড হচ্ছে কেমিক্যালি স্টেবল। দেন ইউ ক্যান ইউজ this the last condition, মানে লাস্ট যে প্যারা সেটা ইউজ করতে পারে, hence there is no danger of fire and explosion। অর্থাৎ এটা ফায়ার এবং এক্সপ্লোশন থেকে ডেঞ্জার কম। এই দুটো আপনারা ইউজ করতে পারেন। দেন হচ্ছে 3 নাম্বারটা দিতে পারেন যে সেম গ্যাস ইজ রিসার্কুলেট ইন দ্য সার্কিট। মানে আপনি সার্কিটে সেম গ্যাস ইউজ করতে পারেন, রিসার্কুলেটিং করে আপনারা আবার এই সার্কিটে কি করতে পারেন, সেম গ্যাস ইউজ করতে পারেন, একই গ্যাস ইউজ করতে পারেন রিসার্কুলেটিং করে। এতটুকু লিখলেই এনাফ। ওকে, তারপরে এটা আমি বাদ দিচ্ছি আপনাদের জন্য, 4 নাম্বারটা বাদ। অপারেশন অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইজ সাইলেন্ট আনলাইক এবি সার্কিট ব্রেকার। আচ্ছা বলছে অপারেশন অফ সালফার হেক্সাফ্লোরাইড ইজ সাইলেন্টলি আনলাইক এবি সার্কিট ব্রেকার, মানে কি এটার কাজটা হচ্ছে আনলাইক সাইলেন্ট আনলাইক এবি সার্কিট ব্রেকার। আচ্ছা আপনাদের এই লিংকের সময় প্রায় 1 মিনিট, মানে সময় প্রায় শেষের দিকে। আমি আরেকটা লিংক দিব আর কি, তো ওই লিংকে ঢুকবেন। আচ্ছা দেখেন তাহলে কি হলো যে আমি বলছিলাম সালফার হেক্সাফ্লোরাইড যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে বলে তাহলে প্রথম কথা তো লিখবেন এটা, দ্বিতীয় হচ্ছে নন ইনফ্লেমেবল কেমিক্যালি স্টেবল, আর সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডেঞ্জার অফ ফায়ার এন্ড এক্সপ্লোসিভ, সেম গ্যাস ইউজ করা যায়, রিসার্কুলেটেড ইন দ্য সার্কিট। ওকে, তারপর হচ্ছে অপারেশন বলছিলাম যে তার অপারেশনটা হচ্ছে সাইলেন্ট, তার অপারেশনটা কি সাইলেন্ট আনলাইক এবি সার্কিট ব্রেকার, মানে কি ব্রেকারের মতো না, তার মানে এবি সার্কিট ব্রেকারের মতো না, কিন্তু তার অপারেশনটা হচ্ছে কি সাইলেন্ট। ওকে, তারপর হচ্ছে এটা দরকার নাই, ময়েশ্চার ডাস্টের দরকার। মেইনটেইনস রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম। খেয়াল করে দেখেন আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনি একটু নোট করে লিখে ফেলতে পারেন যে এগুলো আপনাদের জন্য যেগুলো সহজ আর কি সেগুলো আমি আপনাদের জন্য প্রোভাইড করতেছি আর কি। মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম, তার মানে এটার মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম, অত বেশি না। তারপর হচ্ছে 8 নাম্বারটা দরকার নাই, বাট হচ্ছে 9 নাম্বারটা অবশ্যই প্রয়োজন, বলছে এক্সিলেন্ট ইনসুলেটিং, অর্থাৎ মানে এর যে ইনসুলেটিং, কারণ আমরা আগেও বলে আসছি যে সালফার হেক্সাফ্লোরাইড কিন্তু আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট যে ট্রান্সমিশন
পাওয়ার বা বলতে পারেন, ভোল্টেজ বলতে পারেন, সেই ভোল্টেজে কিন্তু আমরা সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করি। এর কারণ হচ্ছে এই যে এখানে কারণগুলো আপনারা বুঝতে পারবেন যে এক্সিলেন্ট ইনসুলেটিং আর্থ এক্সটিংগুইশ ফিজিক্যালি, তারপর হচ্ছে কি ফিজিক্যালি এন্ড কেমিক্যালি প্রপার্টিজ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইজ গ্রেটার অ্যাডভান্টেজ বা গ্রেটেস্ট অ্যাডভান্টেজ অফ দিস সার্কিট ব্রেকার। মানে এই সার্কিট ব্রেকারে সালফার হেক্সাফ্লোরাইডের কতগুলো সুবিধা পাচ্ছেন আপনি দেখেন। একটা হচ্ছে এক্সিলেন্ট ইনসুলেটিং পাবেন, আবার হচ্ছে আর্থ এক্সটিংগুইশিং পাবেন খুব দ্রুত। ফিজিক্যালি এন্ড কেমিক্যালি প্রপার্টিজ অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইজ গ্রেটেস্ট অ্যাডভান্টেজ অফ দিস সার্কিট ব্রেকার। মানে এই সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এগুলোই, যে এক্সিলেন্ট ইনসুলেটিং, তারপর হচ্ছে আর্থ এক্সটিংগুইশ এন্ড ফিজিক্যাল এন্ড কেমিক্যালি প্রপার্টিজ গুলো আপনি সালফার হেক্সাফ্লোরাইডের গ্রেটেস্ট অ্যাডভান্টেজ অফ দিস সার্কিট ব্রেকার। নো কন্টাক্ট রিপ্লেস ইজ রিকোয়ারমেন্ট, তার মানে এখানে আবার ওই কন্টাক্ট গুলো আলাদা করার কোনো প্রয়োজন হয় না। এই পর্যন্ত যদি আপনারা দেন তাহলে এনাফ, তারপর হচ্ছে আর লেখা লাগবে না। নো, আচ্ছা নিচেটাও ইম্পর্টেন্ট, নো ওভার ভোল্টেজ প্রবলেম। এখানে এই সালফার হেক্সাফ্লোরাইডে ওভার ভোল্টেজ প্রবলেমটা হয় না। কেন হয় না? বিকজ দ্য আর্থ ইজ এক্সটিংগুইশড এট ন্যাচারাল কারেন্ট জিরো। এই যে দেখেন ন্যাচারাল কারেন্ট জিরোর বেসিকটা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বারবার বলছিলাম, আমরা যখন পড়ে আসছিলাম যে মেথড অফ আর্থ এক্সটিংগুইশ, আমরা বলছিলাম না যে দুই ভাবে আর্থ এক্সটিংগুইশ হয়, একটা ছিল হাই রেজিস্ট্যান্স আর একটা ছিল জিরো রেজিস্ট্যান্স অথবা ন্যাচারাল কারেন্ট জিরো। আমরা বলছিলাম যে হাই রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মানে ডিসি এন্ড হচ্ছে আরেকটা সার্কিট ব্রেকার সম্ভবত, আচ্ছা আমার একদম খেয়াল নাই, দুইটা সার্কিট ব্রেকারে আসলে এই ইয়াটা ইউজ করা হয়, অর্থাৎ হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন ইউজ করা হয়। সেটা হচ্ছে ডিসির ক্ষেত্রে, মানে ডিসি যেসব সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলোতে হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন ইউজ করা হয়। আর লো রেজিস্ট্যান্স অথবা জিরো পয়েন্ট অথবা ন্যাচারাল কারেন্ট জিরো, এটা কিন্তু ইউজ করা হয় এসি সার্কিট ব্রেকার গুলোতে। আমরা বলছিলাম না যে ন্যাচারাল কারেন্ট জিরো হচ্ছে কি, আমরা জানি যে এসি কারেন্ট কিন্তু ন্যাচারালি সাইনোসয়েডাল ওয়েভ হয়, এটা আমরা সবাই জানি যে ন্যাচারালি তার কাজই হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ। তো সাইনোসয়েডাল ওয়েভ কিন্তু যখন শুরু থেকে সে কিন্তু একটা সময় জিরোতে যায়, ওই সে যে ন্যাচারালি জিরোতে যায়, এটা কিন্তু সে ন্যাচারালি যায়, এটা কিন্তু আমরা ফোর্স করি না, ন্যাচারালি যায়। এই যখন সে ন্যাচারালি যায় তখন কিন্তু আর্টটা চলে যায়। তো এই জন্য ন্যাচারাল কারেন্ট জিরোতে আপনাদের একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে ন্যাচারাল কারেন্ট জিরোতে কিন্তু আর্ট এক্সটিংগুইশ হয়ে যায়। তাহলে কি বলছে যে এই সালফার হেক্সাফ্লোরাইডের একটা সুবিধা কি, যে তার ওভার ভোল্টেজ প্রবলেমটা হয় না। কেন হয় না ওভার ভোল্টেজ প্রবলেম, কেন হয় না? বিকজ দ্য আর্থ ইজ এক্সটিংগুইশ, আর্থটা এক্সটিংগুইশ হয়ে যায় এট ন্যাচারাল কারেন্ট জিরো উইদাউট কারেন্ট চোপিং। মানে কি, কারেন্ট চোপিং ছাড়াই ন্যাচারাল কারেন্ট জিরোতে আর্থটা অটোমেটিক্যালি চলে যায়। এন্ড অ্যাসোসিয়েট ওভার ভোল্টেজ মানে অরিজিনেটিং ইন সার্কিট ব্রেকার, এটা আবার ওই অ্যাসোসিয়েট আছে সার্কিট ব্রেকারের অরিজিনেটের সাথে। সো আপনারা এই কয়টা জিনিস বললাম যে 1 2 3, তারপর হচ্ছে 5 7 9 10 11, এই কয়টা কিন্তু আপনারা লিখতে পারেন যদি পরীক্ষায় আপনাদের আসে যে হোয়াট ইজ দ্য অথবা ডিসক্রাইব দ্য মেরিট অর ডিমেরিট সালফার হেক্সাফ্লোরাইড, তখন কিন্তু আপনারা এই টপিকটা লিখতে পারেন। ওকে, এখন আসেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস। সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের ডিসঅ্যাডভান্টেজটা কি অথবা ডিমেরিটটা কি? ডিমেরিট হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে স্কেলিং প্রবলেম অ্যারাইজ। মানে কি স্কেলিং প্রবলেম অ্যারাইজ হবে ডিউ টু টাইপ অফ কনস্ট্রাকশন ইউজ। মানে কি, যে বিভিন্ন ধরনের টাইপ অফ কনস্ট্রাকশন ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন মানে হচ্ছে যখন আপনি, কারণ সালফার হেক্সাফ্লোরাইড তো আপনি এক রেটিং এ সবসময় করবেন না। ধরেন আপনি 245 থেকে যদি রেটিং শুরু হয় তাহলে 245 থেকে 700 ভিতরে আপনাকে এটাকে রেটিং করতে হবে, মানে এরকম ভিতরে বানাইতে হবে। তখন আপনি যখন এর ভিতরে যখন এটা রেটিং করতে যাবেন তখন তার একটা স্কেলিং প্রবলেম হবে। এটা ছিল তার একটা মেজর প্রবলেম সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইডের আরেকটা প্রবলেম হচ্ছে মানে হচ্ছে ইমপারফেক্ট জয়েন্ট। মানে কি, জয়েন্ট যদি ইমপারফেক্ট হয় লিড টু লিকেজ অফ গ্যাস। তার মানে কি, যদি আপনার পয়েন্ট মানে ইমপারফেক্ট জয়েন্ট, যদি জয়েন্টটা যদি ইমপারফেক্ট হয় তাহলে গ্যাসটা লিকেজ হয়ে যেতে পারে। এটা ছিল তার ডিসঅ্যাডভান্টেজ 2 নাম্বার। 3 নাম্বার তার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য গ্যাস ইজ ভেরি ডেঞ্জারাস টু সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস সার্কিট ব্রেকার। মানে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের মধ্যে যদি কোনো ময়েশ্চার থাকে, ময়লা থাকে, তাহলে কিন্তু ভেরি ডেঞ্জারাস অফ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস সার্কিট ব্রেকার। মানে কি, সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকারে যদি সালফারের মধ্যে যদি গ্যাসের মধ্যে যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই ডেঞ্জারাস হবে। তার 4 নাম্বার যেটা বলছে যে ডাবল প্রেসার সালফার হেক্সাফ্লোরাইড আর রিলেটিভলি কস্টলি। বলছে কি, ডাবল প্রেসার সালফার হেক্সাফ্লোরাইড যেই ধরনের সালফার হেক্সাফ্লোরাইড, তার মানে বোঝাচ্ছে যে দুই রকম কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস আপনি পেয়ে যাবেন, মানে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন। একটা হচ্ছে ডাবল প্রেসার আর 5 নম্বরে লেখা আছে দেখেন সিঙ্গেল প্রেসার। তো ডাবল প্রেসারের সমস্যা হচ্ছে ডাবল প্রেসারের দাম বেশি হয়ে যাবে, ডাবল প্রেসারের দাম বেশি। সো ডাবল প্রেসারের দাম কেন বেশি হবে? ডিউ টু টাইপ অফ কনস্ট্রাকশন।
কনস্ট্রাকশনের কারণে, আরেকটা হচ্ছে কমপ্লেক্স গ্যাস সিস্টেম। কমপ্লেক্স গ্যাস সিস্টেমের কারণে ডাবল প্রেসারের দাম একটু বেশি হবে, আরেকটা হচ্ছে কনস্ট্রাকশনের কারণে সালফার হেক্সাফ্লোরাইডের ডাবল প্রেসারের যে সার্কিট ব্রেকার সেটা দামটা রিলেটিভলি কস্ট একটু তুলনামূলক দাম বেশি। তাহলে সিঙ্গেল প্রেসারও আবার একটা প্রবলেম আছে। দেখেন সিঙ্গেল প্রেসার একটা প্রবলেম কি, আর জেনারেলি স্লোয়ার দেন এবি সার্কিট ব্রেকার। আমরা বলছিলাম যেমন এবি সার্কিট ব্রেকারে যখন অ্যাডভান্টেজ পড়ে আসছিলাম তখন কিন্তু তার অপারেশন কিন্তু হাই স্পিড ছিল, তাই না? তো এই সালফার হেক্সাফ্লোরাইডের একটা প্রবলেম হচ্ছে যে সিঙ্গেল প্রেসার সালফার হেক্সাফ্লোরাইডের যে তার যে অপারেশন সেটা স্লোয়ার হবে কার থেকে, এবি সার্কিট ব্রেকার থেকে। এবি সার্কিট ব্রেকার থেকে এই সিঙ্গেল প্রেসার সালফার হেক্সাফ্লোরাইড স্লোয়ার দেন অপারেশন। আরেকটা হচ্ছে 6 নাম্বার, স্পেশালি ফ্যাসিলিটিস আর নিডেড, অর্থাৎ একটা স্পেশাল ফ্যাসিলিটিস প্রয়োজন ফর দ্য ট্রান্সপোর্টিং গ্যাস। গ্যাসটাকে যদি আপনি ট্রান্সপোর্ট করতে চান, এন্ড ট্রান্সফারিং দ্য গ্যাস, ট্রান্সপোর্ট করতে চাইলে আপনাকে একটা স্পেশাল ফ্যাসিলিটিস দরকার, ট্রান্সফারিং করতে গেলে একটা স্পেশাল ফ্যাসিলিটিস দরকার, আর একটা হচ্ছে মেইনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য গ্যাস। অর্থাৎ আপনি যদি গ্যাসের একটা মেইনটেইন কোয়ালিটি করতে চান, যে এই গ্যাসের মধ্যে আমি চাচ্ছি যে সালফার হেক্সাফ্লোরাইড থাকবে হচ্ছে 99%, আবার ট্রান্সফার করতে চান অথবা ট্রান্সপোর্টিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা স্পেশাল ফ্যাসিলিটিস ফলো করতে হবে। এই হচ্ছে আপনাদের ডিসঅ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমি আপনাদেরকে আরেকবার বলি ডিসঅ্যাডভান্টেজ, আমি একটু পর আপনাদেরকে কিন্তু ধরবো যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। আমি একদম সহজভাবে যদি আপনাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি, টাইপ অফ কনস্ট্রাকশনের কারণে স্কেলিং প্রবলেম অ্যারাইজ হয়, টাইপ অফ কনস্ট্রাকশনের কারণে স্কেলিং প্রবলেম হয়। তারপর হচ্ছে জয়েন্ট মানে যদি ঠিকমতো না লাগান তাহলে গ্যাস লিকেজ হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে গ্যাসের মধ্যে যদি ময়েশ্চার থাকে তাহলে সেটা ডেঞ্জার মানে ডেঞ্জারাসলি বা ডেঞ্জার ক্রিয়েট করবে, বা একটা মারাত্মক একটা যে কোনো একটা কিছু ক্রিয়েট করতে পারে যেটা খুবই ক্ষতিগ্রস্ত হবে আর কি, এরকম কিছু একটা সে তৈরি করবে যদি গ্যাসের মধ্যে ময়েশ্চার থাকে। তারপর হচ্ছে সিঙ্গেল প্রেসার ডাবল প্রেসার। সিঙ্গেল প্রেসারের দাম একটু বেশি, কেন বেশি, কারণ হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন, আর হচ্ছে কমপ্লেক্স গ্যাস সিস্টেম। কমপ্লেক্স গ্যাস সিস্টেম এন্ড টাইপ অফ কনস্ট্রাকশনের জন্য ডাবল প্রেসারের দাম বেশি। আর তাহলে সিঙ্গেল প্রেসারে কি সমস্যা, সিঙ্গেল প্রেসারের সমস্যা হচ্ছে সিঙ্গেল প্রেসার কাজ করবে স্লো। কার থেকে স্লো করবে, এবি সার্কিট ব্রেকার থেকে তার কাজটা হচ্ছে স্লো। আরেকটা হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটিস প্রয়োজন, অর্থাৎ একটা স্পেশাল সুবিধা প্রয়োজন আর নিডেড প্রয়োজন ফর দ্য ট্রান্সপোর্টিং গ্যাস, আপনি যদি গ্যাসটাকে ট্রান্সপোর্টিং করতে চান। আরেকটা হচ্ছে কি, যদি আপনি ট্রান্সফারিং করতে চান। আরেকটা হচ্ছে যদি আপনি গ্যাসের একটা কোয়ালিটি মেনটেন করতে চান, অর্থাৎ তিনটা জিনিস, কোয়ালিটি মেনটেন, ট্রান্সফারিং এন্ড ট্রান্সপোর্টিং, এই তিনটা জিনিস যদি আপনি করতে চান তাহলে আপনাকে একটা স্পেশাল ফ্যাসিলিটিস আপনাকে ফলো করতে হবে। এটাই ছিল হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সার্কিট সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। এখন আমি যাকে বলবো সে হাত তুলবেন, আমাকে বলবেন সুন্দর করে যে ডিসঅ্যাডভান্টেজ কি সালফার হেক্সাফ্লোরাইড, যাকে বলবো সে হাত তুলবে, অর্থাৎ সে মাইক্রোফোন অন করবেন, আর সবাই মাইক্রোফোন অফ রাখেন। অপু মজুমদার জি স্যার। বলেন। স্যার টাইপ অফ কনস্ট্রাকশনের কারণে স্কেলিং প্রবলেম হতে পারে এক নম্বরে। হ্যাঁ গুড। হ্যাঁ, তারপর স্যার জয়েন্ট যদি স্যার লিকেজ হয় তাহলে সমস্যা হবে স্যার। হ্যাঁ। তারপর স্যার 3 নম্বরে হলো স্যার ময়েশ্চারাইজ, মানে যদি স্যার কোনো ময়লা বা কিছু একটা যদি থাকে তাহলে স্যার এটা কি সমস্যা দাঁড়াবে। অবশ্যই হ্যাঁ। তারপর তারপর স্যার স্যার সিঙ্গেল টাইপ সালফার অক্সাইড সিরিজে স্যার দাম একটু স্যার বেশি স্যার। সিঙ্গেলের দাম বেশি নাকি ডাবলের দাম বেশি? ডাবল স্যার, সরি স্যার। ডাবল প্রেসারের দাম প্রাইসটা একটু বেশি, কেন বেশি স্যার? টাইপ অফ কনস্ট্রাকশন এন্ড কমপ্লেক্স গ্যাস সিস্টেম এই গ্যাস কারণে সিস্টেম, কমপ্লেক্স গ্যাস সিস্টেম, গুড। তারপর তারপর স্যার সিঙ্গেল প্রেসার স্যার জেনারেলি ভাবে স্লো হয় বাট দাম একটু কম, এটা লেখা নাই এখানে। ওকে। আরেকটা হচ্ছে যদি আপনি ট্রান্সপোর্ট করতে চান। হ্যাঁ হ্যাঁ স্যার, এই 6 নম্বরটা একটু স্যার বুঝি না, এটা একটু সমস্যা স্যার। বুঝি নাই স্যার এই 6 নম্বরটা স্যার আমি বুঝতে পারি নাই।
আচ্ছা, বলছে হচ্ছে ট্রান্সপোর্টিং অথবা ট্রান্সফার যদি করতে চান, অথবা যদি গ্যাসের একটা সুবিধা যদি আপনি মেনটেন করতে চান, যে আপনার গ্যাসের একটা কোয়ালিটি মেনটেন করবেন, আবার এই গ্যাসটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, তাহলে আপনাকে কি করতে হবে, একটা স্পেশাল ফ্যাসিলিটিস ফলো করতে হবে। এই কথাই বলছে আপনি। জি স্যার। মানে হচ্ছে একটা ক্রাইটেরিয়ার ভিতরে যেতে হবে। ধরেন যে যেমন আমরা যদি এটাকে সহজ ভাষায় যদি বলি, ধরেন যে রাস্তা দিয়ে যদি কোথাও মানে যেমন সেনাবাহিনী একটা বোম নিয়ে যায়, এটা তার ওপেন নিয়ে যাবে না, সেটাকে বিভিন্ন ভাবে মেকানিজম করে এসে তারা এটা নিয়ে যায়। এখানেও সেম একই রকম, অর্থাৎ আপনি ধরেন সালফার এক্সাম্পল এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এরকম একটা মেকানিজম আপনাকে ফলো করতে হবে, যাতে করে গ্যাসের ভিতরে কোনো অন্য কিছু না আসে, কোনো যাতে ওয়েস্ট মানে যে ময়েশ্চার যদি না, ময়েশ্চার যাতে না ঢুকে বা কোনো প্রবলেম যাতে না হয়, সেই জন্যই হচ্ছে আপনার এই স্পেশাল ফ্যাসিলিটিস ফলো করতে হবে আপনাকে। যদি আপনি সালফার হেক্সাফ্লোরাইডটাকে কি করতে চান, ট্রান্সপোর্টিং করতে চান, ট্রান্সফারিং করতে চান, আর একটা হচ্ছে একটা যদি মেনটেন, একটা কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে চান, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। থ্যাংক ইউ। আপনার আইডি নাম্বারটা কত যেন? 264, তাই না? জি স্যার। আচ্ছা, মাহফুজুর রহমান বলেন আপনি। স্যার জি হ্যালো, বলেন। শুনছি আমি, বলেন। লাস্ট 10 মিনিট আগে স্যার আমার নেট প্রবলেমের কারণে লিভ নিয়েছিলাম স্যার, এইমাত্র জয়েন করলাম আবার। ওকে, ঠিক অপুর আছে। অপুর কথা যখন বললেন স্যার তখনই আমি জয়েন করলাম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দেখে দিলাম আর কি। শাহেদ বলেন। জি স্যার। বলেন ডিসঅ্যাডভান্টেজটা স্যার, জি। ও স্যার, এটা হচ্ছে কনস্ট্রাকশনটা যখন ইউজ করব তখন এটা হচ্ছে আমার স্কেলিং প্রবলেমটা হতে পারে। ওকে, গুড। সালফার হেক্সাইড যখন আমরা এটা ইউজ করতে যাব তখন এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে দেখি স্কেলিং প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এটা হচ্ছে গ্যাসটা লিকেজ করবে যখন ইনফেক্ট জয়েন্টস করবে, তখন এটা হচ্ছে গ্যাসটা লিকেজ করবে। তৃতীয়ত হচ্ছে স্যার, এটা হচ্ছে এই ময়েশ্চারাইজ যে প্রেজেন্সটা, ওটা হচ্ছে দিকে বিভিন্ন ময়লা বা কোনো কিছু যদি সেই গ্যাসের মধ্যে যদি আপনার সার্কিট ব্রেকারের মধ্যে যদি ইউজ করা হয়, তখন সেটা হচ্ছে দিয়ে গ্যাস এই ময়েশ্চারাইজটা হচ্ছে দিয়ে আপনার প্রবলেম হতে পারে। আচ্ছা, চতুর্থ হচ্ছে স্যার, এটা হচ্ছে দিকে কস্টলি, মানে সালফার অক্সাইড যে সার্কিট ব্রেকারটা, এটা কস্টলি হচ্ছে ডাবল প্রেসারে যখন আমরা ইউজ করতে যাব তখন এটা আসলে অনেক বেশি কস্ট হয়ে যায়, মানে অনেক দামি হয়ে যায় কেন স্যার। কেন কস্ট হয়? দুইটা কস্ট কি এটা কারণ? হচ্ছে স্যার কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে যে আপনার হ্যাঁ, গ্যাস সিস্টেমের কারণে, হ্যাঁ, মানে গ্যাস গ্যাস সিস্টেম কমপ্লেক্স কমপ্লেক্স গ্যাস হয়ে যায়। সিস্টেমের কারণে এই জিনিসটার দাম বেড়ে যায়। তাহলে সিঙ্গেল জি ফেজের স্যার। সমস্যা কি, সিঙ্গেল প্রেসারের সমস্যা কি? সিঙ্গেল, এটা হচ্ছে স্যার স্লোয়ার কাজ করে তখন আবার, যখন আনলাইক স্লোয়ার থাকে জেনারেলি। আনলাইক আচ্ছা, সরি স্যার। ঠিক আছে, তারপর? আর এটা হচ্ছে স্যার ট্রান্সপোর্টিং যে ট্রান্সফারিং সিস্টেমটা, গ্যাস মেইনটেনেন্স এর ক্ষেত্রে এটা কোয়ালিটিটা, মানে গ্যাস কোয়ালিটিটা হচ্ছে দিকে তার জন্য ক্ষতিকর হয়ে যায়, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। আচ্ছা, মানে লাস্টের একটা প্রবলেম হচ্ছে। এটা আর বুঝছি, জি আপনার স্যার। আইডি লাস্টে 349 না? ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে লাস্টেরটাই আপনাদের সমস্যা। এর আগে আপনারা মোটামুটি সবাই বুঝছেন, 1 থেকে 5 পর্যন্ত সবাই বুঝছেন। লাস্টের কথাটা অনেকের মাথায় থাকতেছে না। এটা হচ্ছে কি, যে স্পেশাল ফ্যাসিলিটিস আর নিডেড, মানে কি একটা স্পেশাল ফ্যাসিলিটি প্রয়োজন। কিসের প্রয়োজন? আর নিডেড ফর ট্রান্সপোর্টিং দ্য গ্যাস, অর্থাৎ কেন প্রয়োজন? যদি আপনি গ্যাসটাকে ট্রান্সপোর্ট করতে চান,
অথবা আপনি যদি তাকে ট্রান্সফার করতে চান, অথবা আপনি যদি তাকে মেনটেন করতে চান দ্য কোয়ালিটি অফ দ্য গ্যাস। গ্যাসের যদি আপনি কোনো একটা কোয়ালিটি মেনটেন করতে চান, অথবা আপনি যদি গ্যাসটাকে ট্রান্সফার করতে চান, ধরেন যে এক জায়গা থেকে গ্যাসটাকে আরেক জায়গায় নিবেন অথবা ট্রান্সপোর্টিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা স্পেশাল ফ্যাসিলিটিস ফলো করতে হবে। এখন কথা হচ্ছে কেন ফলো করব, কারণ উপরে কিন্তু একটা কথা লেখা আছে, প্রেজেন্স অফ ময়েশ্চার ইন দ্য গ্যাস ইজ ভেরি ডেঞ্জারাস অফ দ্য সালফার হেক্সাফ্লোরাইড। অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের ভিতরে যদি কোনো ময়েশ্চার থাকে তাহলে কিন্তু সেটা খুবই ডেঞ্জারাস হবে। তো এই জন্যই আসলে বিষয়টা হচ্ছে কি, এই জন্য এখানে লিখছে যে স্পেশাল একটা ফ্যাসিলিটিস প্রয়োজন হবে যদি আপনার গ্যাসটাকে ট্রান্সপোর্টিং করতে চান বা ট্রান্সফারিং করতে চান অথবা মেইনটেইনিং দ্য কোয়ালিটি অফ দ্য গ্যাস। আমি এই জিনিসটা আপনাদেরকে কেন এতবার পড়াইতেছি, ধরেন এটা পরীক্ষায় যদি নাও আসে, আমি এই জন্যই বলতেছি বুঝছি স্যার, এখন ক্লিয়ার। দেখেন পরীক্ষা যদি নাও আসে, আপনারা যারা সামিটে পরীক্ষা দিবেন, যারা সামিটে পরীক্ষা দেন বা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে পরীক্ষা দেন, পাওয়ার প্ল্যান্টে কিন্তু যতগুলো সার্কিট ব্রেকার আছে, ধরেন এই যে আমি প্রথম মডিউলে যে আমাদের ইয়ে দেওয়া আছে, ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার দেওয়া আছে, সেখানে যে কয়টা সার্কিট ব্রেকার আছে, অর্থাৎ 6টা সম্ভবত সার্কিট ব্রেকার আছে, এই 6টা সার্কিট ব্রেকারে কোনো না কোনো সার্কিট ব্রেকার পরীক্ষায় আসে। আপনি যদি কোনো পাওয়ার প্ল্যান্টে, প্রাইভেট যে কোনো পাওয়ার প্ল্যান্টে যদি আপনি পরীক্ষা দিতে চান, তাহলে আপনি এই 6টা মানে এই 6টা যে ইয়ে আছে, সেই 6টার যে কোনো একটা আপনি অবশ্যই পরীক্ষায় পাবেন। ধরেন আপনি সামিটে পরীক্ষা দিতে যাবেন, সামিটে এখন পর্যন্ত কোশ্চেনটা ওরা দিতে চায় না, কিন্তু সামিটের সবসময় কোশ্চেনে যে কোনো একটা অর্থাৎ সার্কিট ব্রেকারের ওরা ডিসক্রিপশন চায়। ধরেন কোন সময় চাই হচ্ছে এবি সার্কিট ব্রেকার, কোন সময় সালফার হেক্সাফ্লোরাইড, কোন সময় অয়েল সার্কিট ব্রেকার, আবার কোন সময় হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এগুলো চাই ওরা। এখন যদি আপনার যদি অন্তত অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজও যদি আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি ওখানে যদি কনস্ট্রাকশনটা না লিখেও আসতে পারেন, তাও কিন্তু আপনি কনস্ট্রাকশন কিন্তু একবার যদি আপনার চোখ বোলান, তাহলে ধরেন আপনি ইউটিউব থেকে অথবা আপনি নেট থেকে একবার চোখ বোলালেন, কিন্তু আপনার কনস্ট্রাকশনটা যদি একটু মাথার ভিতরে ঢুকাতে পারেন, এরপর কিন্তু আপনি এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দিয়ে কিন্তু আপনি 3 পেজ 4 পেজ বানায় লিখতে পারবেন। আপনি যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যদি আপনার লেখা মনে থাকে, আর আপনি যদি কনস্ট্রাকশনটা যদি একটু মাথার ভিতরে ঢুকে নিতে পারেন ইউটিউব অথবা নেট ঘেটে, তাহলে কিন্তু আপনি অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখেই কিন্তু আপনি পুরো কনস্ট্রাকশনটা কিন্তু প্রিপারেশন করে দিতে পারেন। কারণ এখানেই কিন্তু ওর কনস্ট্রাকশন 80%ই কিন্তু এখানে দেওয়া আছে যে সে আসলে কি কি কাজ করবে। আপনি এখান থেকে সেখানে জাস্ট হচ্ছে কনস্ট্রাকশন বলবে কি গ্যাস এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, সে কিভাবে কাজ করবে। এখানে কিন্তু মোটামুটি কাজের কিন্তু অনেক কিছু বলা আছে, যে সে হচ্ছে আপনার গ্যাসগুলো ইউজ করতেন ডাইরেক্ট স্টেন, তার অনেক ভালো রিসাইক্লিং ইউজ করা হয়, তারপর হচ্ছে ওর অপারেশন সাইলেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি কিন্তু অনেক কিছু এখান থেকে দেখে দেখে আপনি যদি এটা মুখস্থ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি একবার যদি আপনি ওর কনস্ট্রাকশনটা আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এই জিনিসগুলো আপনি লিখতে পারবেন। ধরেন আপনি সামিটে পরীক্ষা দিবেন, অথবা ধরেন হচ্ছে আরো এখন তো প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, অনেকগুলো পাওয়ার কোম্পানি আছে, ওরিয়ন আছে, তারপর হচ্ছে ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট আছে, অনেক পাওয়ার প্ল্যান্ট আছে। এইসব পাওয়ার প্ল্যান্টে যদি আপনি পরীক্ষা দিতে চান, অবশ্যই অবশ্যই সার্কিট ব্রেকার থেকে আপনি অবশ্যই কোশ্চেন পাবেন। তবে তারা সার্কিট ব্রেকার থেকে থিওরি যদি কোশ্চেন করে, তখন তারা বলে যে ডিসক্রাইব দা ধরেন অয়েল সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অথবা সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, অথবা এবি সার্কিট ব্রেকার, এসব অথবা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এসব সার্কিট ব্রেকার নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে বলবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই সার্কিট ব্রেকার গুলো যেন আপনারা অন্তত হলো মানে মাথার ভিতরে, যাতে আপনাদের প্রত্যেকটা সার্কিট ব্রেকারের কাজ কি এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা যেন আপনাদের মাথায় থাকে। এই জন্য আমি আপনাদের সালফার হেক্সাফ্লোরাইড কেন পড়াইছি, কারণ অন্তত একটা অন্তত মাথার ভিতরে থাকলেও হবে। আর সালফার হেক্সাফ্লোরাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাই ট্রান্সমিশন লাইন অর্থাৎ হাই ভোল্টেজ আর হচ্ছে হাই পাওয়ারের জন্য সালফার হেক্সাফ্লোরাইড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য একদম মুখস্থ করে দিছি, আর আপনাদের পড়া লাগবে না, পরীক্ষা আসলে ডিরেক্টলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দিবে। ওকে, তারপর যেটা আছে যে সুইচিং অফ ক্যাপাসিটর ব্যাংক, সুইচিং অফ ক্যাপাসিটর ব্যাংকটা অত বেশি ইম্পর্টেন্ট না, বিকজ আচ্ছা এনিওয়ান আমাকে কেউ বলতে পারেন ক্যাপাসিটর কেন ইউজ করি হচ্ছে আমরা ইয়াতে পাওয়ার সিস্টেমে, কেন ক্যাপাসিটর ইউজ করি বলতে পারেন? পিএফআই মানে কি? পিএফআই কোন অংশে? পিএফআই পুনরূপ কি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা দিয়ে কি করে? পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে। যদি কোনোভাবে পাওয়ার ফ্যাক্টর বেশি পরিমাণে ল্যাগিং অথবা বেশি পরিমাণে লিডিং হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের অ্যাক্টিভ পাওয়ারের কার্যক্রম কমে যাবে, মানে আমাদের লসের পরিমাণ বেশি হবে। এই জন্য পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য তার ক্যাপাসিটর ব্যবহার করা হয়। পাওয়ার ফ্যাক্টর কি?
পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের যে কোসাইন ভ্যালু, সেই কোসাইন ভ্যালুটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যেটা মূলত আপাত পাওয়ারের সাথে গুণ হয়ে মেইন পাওয়ারটাকে প্রকাশ করে। ওকে, মোটামুটি আপনার অ্যান্সার ঠিক আছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর সংজ্ঞাটা এরকম দিলে অনেক সময় মানায় না। ধরেন আপনি ধরেন এটা কিন্তু অনেকেই প্রকৃত পাওয়ার আপাত পাওয়ারের অনুপাত। জি, প্রকৃত পাওয়ার আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। হ্যাঁ ঠিক আছে, আপনার বেসিক ঠিক আছে। ওকে, তার মানে দেখেন আপনার অ্যান্সারের মাধ্যমে কিন্তু অনেকেরই উপকৃত হয়ে গেছে। তার মানে ক্যাপাসিটর আমরা কেন ইউজ করি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য, তাই না? কারণ আমাদের যত ডিভাইস, অর্থাৎ আমরা যখন ট্রান্সমিশন থেকে শুরু করি, এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের ইন্ডাকটিভ, তাই না? সবই কিন্তু আমাদের ইন্ডাকটিভ। সো ইন্ডাকটিভ মানে আমাদের এগুলো ইন্ডাকটিভ হওয়ার কারণে সেখানে কিন্তু ল্যাগিং হয়, তাই না? তো ল্যাগিং হতে হচ্ছে আমরা ক্যাপাসিটর ইউজ করি যাতে করে সেটা ল্যাগিংটা কম হয়। ল্যাগিং হয় কিন্তু যাতে করে কম হয়, তাই না? এই জন্যই কিন্তু আমরা ক্যাপাসিটি ইউজ করি। বলতে পারেন আমাদের পাওয়ার সিস্টেম বা আমাদের বাংলাদেশের পাওয়ার ফ্যাক্টর কত, মানে কতর কাছাকাছি হয়? 0.9 এর কাছাকাছি স্যার। 0.9 অথবা 85, 0.85, 0.9 এরকম কাছাকাছি হয় আর কি। অ্যাকুরেট কিন্তু 1 হয় না। পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে কিন্তু আমাদের লস সবচেয়ে বেশি কম হতো, তাই না? জি স্যার। যত বেশি পাওয়ার ফ্যাক্টর মান যত বেশি 1, অর্থাৎ যা পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে সেটাকে, সেই জিনিসের নাম কি, সেই সিস্টেমের নাম কি বলতে পারবেন? ইউনিটি। ইউনিটি, হ্যাঁ ওকে ধন্যবাদ, সেটাকে বলা হয় ইউনিটি। ওকে ঠিক আছে, অনেক কিছুই বুঝতে পারছি। আপনার আচ্ছা, যে অ্যানসার দিচ্ছেন ওনার নাম কি? নুরুল ইসলাম। হ্যাঁ স্যার নুরুল ইসলাম শেখ। ও আচ্ছা, আপনি কি কোনো পাওয়ার সেক্টরে চাকরি করেন? না স্যার, চাকরি করি না কোথাও। ও আচ্ছা আচ্ছা, পাওয়ার সেক্টরে করি না স্যার। ঠিক আছে বুঝছি। আচ্ছা, আমাদের জেনারেশন ভোল্টেজ কত বলেন? 11 কেভি। 11 to 15 কেভি। 11 to 15 এটাই বললাম। জি স্যার, একটু পরিবর্তন আছে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন রকম হয়। বিভিন্ন রকম। তারপর কিভাবে পাঠায় বলেন তো? স্যার এরপর হচ্ছে জাতীয় গ্রিডে যোগ করার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে 230 কেভিতে রূপান্তরিত করা হয়। সেই গ্রিডের নাম কি, সেই সাবস্টেশনের নাম কি? স্যার এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জে, এটার নাম হচ্ছে, না না, আমি ওটার কথা বলছি না। অনেকগুলো সাবস্টেশন আছে, আমি বলছি 11 কেবির পরে যে আপনি বললেন 230। স্যার গ্রিড সাবস্টেশন। গ্রিড সাবস্টেশন, ধন্যবাদ। তারপর কি বলে বলেন, তারপর কি করে? গ্রিড সাবস্টেশন থেকে তারপর যেসব এলাকায় বিদ্যুৎ ব্যবহার করবে, মানে কনজিউমার যে এলাকায় আছে সেই এলাকায় বিদ্যুৎ ওই গ্রিড সাবস্টেশন থেকে তারপর ওইটাকে হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের দিকে পাঠানো হয়। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, ধন্যবাদ। সেখানে কি করে, স্টেপ আপ না স্টেপ ডাউন? সেখানে স্টেপ ডাউন করে 11 কেভি থেকে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন শুরু হয়, তারপর সেই 11 কেভি থেকে আবার স্টেপ 230 ডাউন থেকে করে কত করে? 230 থেকে কত করে? স্যার 230 থেকে 33। 33 না 132 করে, আবার 33 করে স্যার। 132, হ্যাঁ অনেক জায়গায় আছে 33 করে, বাট 80% জায়গায় হচ্ছে 132 করে ধারাবাহিকভাবে করে। অনেকে আছে ধারাবাহিকভাবে করে 132 করে জি স্যার। 132 করে, 66 করে, 33 করে, 11 কেবি করে, দেন হচ্ছে 0.4 করে পাঠাই দেয় হচ্ছে কনজিউমারের কাছে। আচ্ছা ফিডার কি বলেন? ফিডার ফিডার হচ্ছে আনট্যাপড লাইন, যেখান থেকে কাউকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় না, মানে একটা সাবস্টেশন থেকে অন্য সাবস্টেশনে বিদ্যুৎটাকে পরিবহন করে নিয়ে যাওয়া হয়, মানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনার এই কোশ্চেন গুলো জানার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বেসিক অনেক ক্লিয়ার। আপনি ভাইভাতে অনেক জায়গায় ভাইভা দিয়েছেন, কোথাও? স্যার ও টিচিং করে, টিচিং দেয় পলিটেকনিক ইনস্টিটিউটে, টিচার মানে আচ্ছা আচ্ছা টিচার হিসেবে আছে। আচ্ছা বুঝতে পারছি, এই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি আর কি। কারণ ওনার ভিতরে অনেক কিছুই, মানে আমি যা যা জিজ্ঞাসা করছি সবই উনি বলে দিচ্ছে আর কি। জি স্যার, এখন আমাদের ক্লাসের মধ্যে খুব ভালো
খুবই ভালো এই করে, আমাদের সবাইকে অনেক হেল্প করে এই ক্ষেত্রে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন, এগুলো কিন্তু জানা প্রয়োজন। মানে উনি যেগুলো জানে এগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন, বাধ্যতামূলক। এই জিনিসগুলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত। সবাইরই আমাদের এগুলো জানা উচিত যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, যিনি নুরুন, ওনার নাম কি বলেন? হাইয়েস্ট ট্রান্সমিশন ভোল্টেজ কত এখন? স্যার স্যার 400 কিলো ভোল্ট। 400 কিলো ভোল্ট। ধন্যবাদ। কোথায় কোথায়? জি স্যার, এটা হচ্ছে ভেড়ামারা থেকে যে লাইনটা আছে স্যার, ইন্ডিয়া থেকে ঢুকছে ওইটা। ইন্ডিয়া থেকে ভেড়ামারা আসছে সেটা, নাকি পিজিসিবি যেটা কাজ করতেছে? পিজিসিবি পায়রা থেকে কাজ করতেছে না? পিজিসিবি কি করে? নুরুল ইসলাম শেখ কোথায় চলে গেলেন? স্যার মনে হয় প্রবলেম পড়ে গেছে, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার আপনি বলেন, আমরা শিখি, আপনি বলেন। এগুলো আপনাদের জানা প্রয়োজন। যেমন আমার পিজিসিবি, বাংলাদেশে শুধুমাত্র একটাই কোম্পানি যারা হচ্ছে ট্রান্সমিশনে কাজ করে, সেটা হচ্ছে পিজিসিবি। পিজিসিবি বর্তমানে হচ্ছে আমাদের হাইয়েস্ট ট্রান্সমিশন লাইন 400 কেবি, সেটা হচ্ছে পায়রা থেকে নিয়ে আসছে। পায়রা থেকে আসবে হাইয়েস্ট আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ, আরো কাজ করতেছে, 700 আসবে। 700 কিলো ভোল্টেরও আমাদের লাইন আসবে, সামনে আসবে, সেটাও কাজ করবে পিজিসিবি। 700 কিলো ভোল্ট। তারপর হচ্ছে বলেন তো, আমরা ইন্ডিয়া থেকে কত পাওয়ার ইম্পোর্ট করি? এনিওয়ান? ইন্ডিয়া থেকে কত পাওয়ার ইম্পোর্ট করি? ভাইভাতে জিজ্ঞাসা করবে। 665 মেগাওয়াট আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। যেটা ইম্পোর্ট করি সেটা কি? ডিসি, হাই ভোল্টেজ ডিসি। হাই ভোল্টেজ ডিসি। হাই ভোল্টেজের ডিসি সুবিধা কি? সুবিধা না হচ্ছে ডিসি সুবিধা? লাইনে এসি সুবিধা না ডিসি সুবিধা? স্যার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা সুবিধা। এসি অনেক ক্ষেত্রে সুবিধা, আবার ডিসি অনেক ক্ষেত্রে সুবিধা। ট্রান্সমিশনের কোথায় কোথায় সুবিধা? ক্ষেত্রে ডিসিটাই, ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়ার কথাই বিবেচনা করি, আমরা যে ডিসিটা নিয়ে আসতেছি, এখানে তো ইন্ডাকটিভ যে প্রবলেম গুলো হয় সেটা তো আর এই লাইনে নাই। ইন্ডাকটিভ যে প্রবলেম গুলো হয় সেগুলো লাইনে হ্যাঁ, থাকে না। মানে লস কম, ডিসিতে কিন্তু লস সবচেয়ে এটাই কম। একটা বড় জি স্যার, ডিসিতে লস কম, তারপরে স্যার পরিবাহীর পরিমাণও কম লাগে। ডিসিতে মানে আপনার পরিবাহী কম খরচ লাগে কমবে, স্যার। মানে লসও কম, খরচ কম, মানে জি স্যার। খরচ অনেক কম, কারণ ডিসি লাইনে আপনার তো মানে ইন্ডাক্টর ইউজ করতে হচ্ছে না। জি স্যার, আর পরিবাহী তো কম লাগবে। পরিবাহী তো 3 ফেজ হইলে হ্যাঁ, মিনিমাম 3টা লাগে, কিন্তু সেখানে কি ইউজ ডিসির করা হয় ক্ষেত্রে বলেন তো? তো ডিসিতে 2টা কি? পরিবাহী হলেই হয়। বাক বুস্ট চিনেন? না বাক স্যার, বাক বুস্ট, বাক কনভার্টার, বুস্ট কনভার্টার পড়েননি ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্সে? পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছি কিন্তু এগুলো পড়া হয়নি স্যার। আচ্ছা, বাক বুস্ট এগুলো পড়বেন, এগুলো ইউজ করা হয়, বাক বুস্ট ইউজ করা হয়, চাক, এগুলো পড়েন না, এগুলো পড়ে নিবেন আর কি। এগুলো হচ্ছে ডিসির সাথে রিলেটেড। শুনে দেখেন, ইন্ডিয়া কিন্তু অনেক চালাক। ইন্ডিয়া কিন্তু দেখেন, ওরা হচ্ছে মানে সুবিধার জন্য ওরা কিন্তু আমাদেরকে ডিসি দিছে, কিন্তু দিন শেষে কিন্তু আমাদেরকে আবার এসি করতে হয়। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ক্ষতিকর বিষয়। এটা কিন্তু খুবই একটা আমাদের জন্য সমস্যা। ধরেন বাংলাদেশ কিন্তু একবার ব্ল্যাক আউট হয়েছিল এই যে এই কারণে, ডিসি মানে মেনটেন করতে পারেনি, যার ফলে কিন্তু ব্ল্যাক আউট হয়েছে। এটা একটা বড় প্রবলেম হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে, যে ডিসি টু এসি, এটা একটা প্রবলেম আমাদের জন্য আর কি। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ যে উনি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানেন উনি। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা এখানে যে ম্যাটটা করলাম, সেই ম্যাটটা হচ্ছে কি, যে এই ম্যাটটা সবার ক্লিয়ার হওয়ার কথা।
আচ্ছা একটু হোল্ড করেন আপনারা একটু। স্যার স্যার একটা মিউট হয়ে গেছে। উনি মনে হোল্ডে গেছে। আচ্ছা যাই হোক, এই সবাই স্যারের ক্লাস শেষে ওই যে গ্রুপে আমি একটা লিংক দিব, লিংকে যেন সবাই অ্যাটেন্ড করেন। শাহেদ ভাই, আচ্ছা দেখেন এখানে ম্যাথ ম্যাথ আশা করি এখানে যদি আমি বলি মডিউল 4 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস কি, তাহলে সেটা হচ্ছে যে ম্যাথটা আপনাদেরকে করাইছি সেই ম্যাথটা হচ্ছে এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা খুব ভালোভাবে বুঝবেন। দ্বিতীয় হচ্ছে মেরিট এন্ড ডিমেরিট অফ সালফার হেক্সাফ্লোরাইড। মেরিট এন্ড ডিমেরিট সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইডের মেরিট এবং ডিমেরিটটা খুব ভালোভাবে পড়বেন। আর বাকিগুলো পড়বেন কিন্তু এগুলো একটু ভালো করে পড়বেন আর কি। আচ্ছা এখানে আর এগুলো দরকার নাই, ক্যাপাসিট্যান্স ব্যাংক এগুলো দরকার নাই, এগুলো প্রয়োজন নেই। ম্যাথে যে সেম ম্যাথে আবার নিচে বলে দিছে ম্যাথমেটিক্যাল প্রবলেম মান চেঞ্জ করছে, মানও চেঞ্জ করেনি, সেম ম্যাথে নিচে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা মডিউল 5, মডিউল 5 এ হচ্ছে আমরা কালকের ক্লাসে অর্থাৎ আজকে আর পড়বো না, কালকের ক্লাসে হচ্ছে আমরা নিউট্রাল আর্থিং আলোচনা করব। নিউট্রাল আর্থিং এর তারপর হচ্ছে কি ইম্পর্টেন্স অফ নিউট্রাল আর্থিং, তারপর হচ্ছে এগুলো পড়বো। তারপর হচ্ছে কেন সার্কিট ব্রেকারের দুই পাশে কেন ইনসুলেটর ইউজ করা হয় সেটা পড়বো। তারপর হচ্ছে লাইটিং অ্যারেস্টেটর বা সার্জ অ্যারেস্টেটর অথবা লাইটিং ডিভাইডার কি জিনিস এটা আমরা পড়বো কালকের ক্লাসে। গত ক্লাসে আমরা ইনশাল্লাহ আজকে এগুলো পড়বো, গত ক্লাসে পড়বো আর কি আমরা এগুলো। স্যার ম্যাথটা কি পিডিএফ করে দিয়েছিলেন আমাদেরকে? হ্যাঁ ম্যাথ করা, ম্যাথ এই ম্যাথ না, এই ম্যাথ আমি পিডিএফ করে দেইনি। স্যার একটু তাহলে আজকে এর সাথে ফাইলের সাথে পিডিএফ একটা ফাইল দিয়ে দিন। আচ্ছা এই ম্যাথ অবশ্যই পিডিএফ করে দিইনি কারণ এই ম্যাথ অনেক ইজি ম্যাথ, মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে মান যা চাইছে তাই দেওয়া আছে আর এই জন্য আর কি পিডিএফ করে দেয়নি, কারণ হচ্ছে এটা আপনারা একদম বুঝার প্রয়োজন। আমি এটা এটা ধরে নিছি যে আপনারা এই ম্যাথের এই সূত্রটা জানেন, সো এই সূত্রটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ইজিলি এটা বের করতে পারবেন আর এটা বের করতে হবে। এর জন্য অ্যাকচুয়ালি আমি ম্যাথটা করে দেইনি, কিন্তু আমি একটা ম্যাথ আপনাকে প্রোভাইড করছি, সেই ম্যাথটা আমি করে দিছি। এক্সট্রা একটা ম্যাথ যেটা দিছি সেটা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি এক্সট্রা দেখেন গত ক্লাসে আমি আপলোড করে দিছি যে এক্সট্রা একটা এক্সাম্পল, বাট এটা দেইনি হচ্ছে এটা একদম ইজি দেখে আমি এই ম্যাথটা করে দিইনি আর কি। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমি হয়তো আপনাদেরকে হাতে করে দিতে পারি। স্যার একটা বিষয় বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আপনি যদি একটু ভিডিওতে আসতেন দেখতাম আপনাকে, ভার্সিটিতে গেলে তো চিনতে পারবো না। অবশ্যই আমরা স্যারদেরকে নিয়ে লাস্টের ক্লাসে একটা প্রোগ্রাম থাকবে আর কি, জাস্ট কথা নিয়ে। ওই দিন ইনশাল্লাহ সবাই মিলে একটা ভালো একটা ভিডিওতে, মানে স্যার যাকে বলবে সেই যেন আসে, যাতে করে স্যার চিনতে পারে আমাদেরকে পরবর্তীতে দেখলে। ঠিক আছে স্যার? না মানে আমাদের তো স্যারকে চেনা দরকার। হ্যাঁ তা তো অবশ্যই, স্যার আমাদের সাথে দেখা করবেনই ভিডিও কলে। ইনশাআল্লাহ নেক্সট অর্থাৎ যেদিন লাস্ট অর্থাৎ শনিবার, লাস্ট শনিবার অর্থাৎ সেদিন ইনশাআল্লাহ আমরা কথা বলবো, আরো আরো কিছু নলেজ আমরা শেয়ার করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়দ লিংকটা পাঠাই দিও গ্রুপে। শাহেদ ভাই, শাহেদ ভাই,
শাহেদ, হ্যালো। Good.